ওকে, আমরা হচ্ছে একটা ফোল্ডার তৈরি করে নিই 31 তারিখের জন্য। অনেক দিন পর আমরা মনে হয় কাজ করতে বসছি, তাছাড়া এতদিন যে কি করছি। 31 তারিখের মধ্যে আমরা হচ্ছে একটা HTML ফাইল নিলাম, নাম দিলাম হচ্ছে সিনট্যাক্স, তারপরে দিলাম হচ্ছে জাভাস্ক্রিপ্ট জেএস। ঠিক আছে, আমরা এখন যেটা প্র্যাকটিস করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সটা প্র্যাকটিস। ঠিক আছে, আচ্ছা জাভাস্ক্রিপ্ট, আমরা জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সে আসলাম। ওকে, আমরা জাভাস্ক্রিপ্ট বলেছি সিনট্যাক্সের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট কিভাবে আমরা HTML এর সাথে কাজ করব সেটাই হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স। আমরা জাভাস্ক্রিপ্ট কোথায় কোথায় লিখতে পারি, হেডের ভেতরে এবং বডির ভেতরে দুই জায়গাতেই। তো এটা লেখার জন্য আমাদের দিতে হয় কি স্ক্রিপ্ট, SCRIPT, স্ক্রিপ্ট নামের যে ট্যাগটা আছে সেই ট্যাগটা আমাদেরকে দিতে হয়, তাই কি না? আমার কি বানান ভুল হয়েছে একটু খেয়াল করবেন। SCRIPT, স্ক্রিপ্ট নামের যে ট্যাগটা থাকে এর ভেতরে আমাদেরকে জাভাস্ক্রিপ্ট লিখতে হয়। আমরা জাভাস্ক্রিপ্ট যে কোনো জায়গাতে লিখতে পারি। আর এখানে আরেকটা কথা বলা দরকার, সেটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট বলেন, HTML বলেন এবং CSS বলেন, এগুলো প্রত্যেকটা আবার PHPও সবগুলো লাইন বাই লাইন এক্সিকিউট হয়। মানে প্রথমে প্রথম লাইন, তারপরে দ্বিতীয় লাইন, তারপর তৃতীয় লাইন, এইভাবে লাইন এক্সিকিউট হয়। ঠিক আছে, লাইন বাই লাইন এগুলো এক্সিকিউট হয়ে থাকে। আমরা যদি এই ফাইলটা এখন ব্রাউজারে ওপেন করি, আশা করি কিছু আউটপুট পাবো না, কারণ আমরা কিছু তো দেই নাই। আচ্ছা, জাভাস্ক্রিপ্টে আমরা প্রথম আউটপুট দেখার চেষ্টা করি। জাভাস্ক্রিপ্টে আমরা আউটপুট টোটাল 4 ভাবে দিতে পারি। টোটাল কত ভাবে? 4 ভাবে। তার মধ্যে একটা হচ্ছে লিখতে হয় ডকুমেন্ট ডট রাইট। ঠিক আছে, দিয়ে আপনি কি লেখা দেখাবেন সেটা এখানে বলে দিতে হয়, এবং সেইটাকে দিতে হয় স্ট্রিং সাইনের মধ্যে। স্ট্রিং সাইন বলা হয় হয় এটা অথবা এইটা। ঠিক আছে, স্ট্রিং সাইন কাকে বলা হচ্ছে? হয় এইটা সিঙ্গেল কোট অথবা ডাবল কোট। ঠিক আছে, সিঙ্গেল কোট অথবা ডাবল কোটকে বলা হচ্ছে কি স্ট্রিং সাইন। আর ডকুমেন্ট ডট রাইট মানে লেখার কথা বলা হচ্ছে। জাভাস্ক্রিপ্টে কোনো কিছু লেখার কথা বলতে গেলে আমাদের লিখতে হয় ডকুমেন্ট ডট রাইট। আচ্ছা, আমি এখানে বললাম হচ্ছে মাই ফার্স্ট জাভাস্ক্রিপ্ট, এইটুকুই লিখলাম, আউটপুট দিলাম। হ্যাঁ, প্রথম জাভাস্ক্রিপ্টের আউটপুট আপনি দেখাইতে যাচ্ছেন। সবার শেষে অবশ্যই সেমিকোলন। এটা যদি দেই প্রোগ্রামকে রিলোড করি আমরা কিন্তু জাভাস্ক্রিপ্টের একটা আউটপুট পেয়ে গেছি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা আমরা আউটপুট দেখতে পারি রাইটের পরে একটা LN দেন, রাইট লাইন, ডকুমেন্ট ডট রাইট লাইন LN, দুইটার সেম আউটপুট। ঠিক আছে, আচ্ছা, এছাড়া আরেকটা আউটপুট আমরা দিতে পারি, সেটার নাম হচ্ছে অ্যালার্টের মাধ্যমে। ঠিক আছে, আরেকটা দিতে পারি কিভাবে? অ্যালার্ট। অ্যালার্টটা দিয়ে যদি আমরা রিলোড করে দেখেন আমাদের পপআপ একটা দেখাচ্ছে না, মাই ফার্স্ট আউটপুট। আপনারা বিভিন্ন ওয়েবসাইটে এই ধরনের কিছু একটা দেখে থাকতে পারেন, ওইটা জাভাস্ক্রিপ্ট দিয়েই তৈরি করা হয়। এছাড়া আরেকটা আছে, সেটার নাম হচ্ছে উইন্ডো ডট অ্যালার্ট।
না, ডকুমেন্ট দিতে হবে না, শুধুমাত্র অ্যালার্ট। window.alert, ঠিক আছে? তাহলে আমরা আউটপুট দেখাইতে পারি টোটাল 4টা উপায়ে। এর মধ্যে 2টা উপায় হচ্ছে লিখে দেখানো এবং 2টা উপায় হচ্ছে অ্যালার্ট দিয়ে। অ্যালার্ট দিয়ে আমরা যে 2টা দিতে পারি, একটা অ্যালার্ট মেথডের মাধ্যমে আর একটা উইন্ডো অ্যালার্ট মেথডের মাধ্যমে, ঠিক আছে? এগুলো শুধু দেখে রাখেন, বুঝে রাখেন, এগুলো প্র্যাকটিস করে কোনো লাভ নাই। প্র্যাকটিস করার সময় সামনে পাবেন এবং সেটা বড় পরিসরে। আমরা যদি এই কোডগুলো স্ক্রিপ্ট বাদে এভাবে লিখি তাহলে এগুলোর কি আউটপুট আসার কথা আমরা একটু দেখে নেই। দেখছেন, আমাদেরকে অবশ্যই এগুলো যদি লিখতে হয় সেটা লিখতে হবে কার ভেতরে? স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে, নইলে আমরা জাভাস্ক্রিপ্ট কিছুই দেখাইতে পারবো না। যদি বডির ভেতরে লেখেন, এটাকে কাট করে আমি বডির ভিতরে দিয়ে দিলাম, এখন বিশাল বড় একটা এরর আসবে। দেখেন, সেই এররটা হচ্ছে মাই ফার্স্ট জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা অ্যালার্ট, তারপরে এটা আসবে, তারপরে এটা আসবে। এইটা কেন আসতেছে? আমরা যে অ্যালার্ট ইউজ করেছি না, এটার কাজ হচ্ছে ওইটা না। যে কোনো একটা দেন, আমি জাস্ট 4 ভাবে আউটপুট দেখানো যায়, আমি 4টা আপনাদেরকে বলেছি। আপনার যদি অ্যালার্ট একটা দেখানোর ইচ্ছা হয়, একটাই দিবেন, জাস্ট অ্যালার্ট। হয় এটা ইউজ করবেন অথবা এটা ইউজ করবেন, তবে সবথেকে বেশি এটা ইউজ করা হয়। হয় এটা ইউজ করবেন, না হলে এটা ইউজ করবেন, তবে বেশি ইউজ করা হয় এইটা, ঠিক আছে? আচ্ছা, এখন এইটুকু আমরা কাট করে নিই। হ্যাঁ, এবার আমরা যে কাজ করব, আমাদের 31 তারিখের মধ্যে আমরা একটা ফোল্ডার তৈরি করলাম। সেই ফোল্ডারের নাম দিলাম হচ্ছে জেএস, এবং জেএস ফোল্ডারের ভেতরে আমি হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করলাম। সেই ফাইলের নাম দিলাম হচ্ছে মেইন, এবং এই মেইন ফাইলের ভেতরে আমি হচ্ছে আমার জাভাস্ক্রিপ্টের কোডগুলো দিয়ে দিলাম, ঠিক আছে? কি করা হয়েছে বিষয়টা বুঝতে পারছেন? জেএস ফোল্ডারের ভিতরে আমরা একটা নতুন ফাইল নিছি, ফাইলের নাম হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইল। জেএস ফোল্ডারে রাইট বাটন ক্লিক করে জাভাস্ক্রিপ্ট ফাইলটা সিলেক্ট করেন, একটা নাম দেন যা খুশি তাই, তার ভিতরে ওখান থেকে কাট করা কন্টেন্টগুলো এর ভেতরে দিয়ে দেন। দিছেন? এটা সেভ করেন, ব্রাউজারে রিলোড করেন। কিছু আউটপুট পাইছেন? পান নাই। কেন পান নাই? কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্টের সাথে আমার এইচটিএমএল ফাইলটার কোনো লিংক করা হয়নি। আমাদের লিংক করতে হবে। লিংক করার জন্য আমরা কিভাবে করতে পারি? ধরে ছেড়ে দিতে পারি, কিন্তু ধরে যদি ছেড়ে দেন তাহলে সেটা মনে থাকবে না, ঠিক আছে? মনে রাখার জন্যে আপনাদের ভাইভাতে কোশ্চিন করা হবে যে এটা কিভাবে করা হয়, তখন আপনারা বলবেন যে এইভাবে SCRIPT স্ক্রিপ্ট ট্যাগ দিতে হয় এবং স্ক্রিপ্টটাকে ক্লোজ করতে হয়। এর ভিতরে আমাদের দিতে হয় সোর্স, SRC। সোর্সের ভেতরে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটার পাথটা বলে দিতে হয়, এবং এরপরে টাইপ নামের একটা কথা বলে দিতে হয়। সেই টাইপের নাম হবে text.js, তবে এইটা HTML5 এ দেওয়া হয় না, তাই আমিও দিব না। এত ফোন আসে কেন? বাসায় জানে না আপনি এখানে ক্লাস করেন? যান, কথা বলে আসেন। তাহলে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইল কিভাবে একটা এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টে ইনক্লুড করে কাজ করতে পারি সেটা দেখানো হলো। HTML5 এ আমরা এভাবে লিখলেই হবে। এখন দেখেন, আমি যদি এটাকে রিলোড করি তাহলে আমাদের ওই অ্যালার্টও দেখাচ্ছে, এটাও দেখাচ্ছে, এবং আমাদের আগে যে আউটপুট ছিল সেটাও দেখাচ্ছে, ঠিক আছে? এই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজও বলা হয়, মার্কআপ ল্যাঙ্গুয়েজ, দুটাই বলা হয়। আমি দুটাই বলেছি। HTML এর ভিতরে আমরা জাভাস্ক্রিপ্ট লিখে কাজ করতে পারতেছি বিদায় HTML হচ্ছে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। HTML এর ভিতরে PHP এরও কোড করা যায়, তাই এটাকে বলা হয় স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ।
জাভাস্ক্রিপ্টে বলা হচ্ছে কি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, তার মানে অবশ্যই জাভাস্ক্রিপ্টের ভেতরে আমরা হচ্ছে HTML লিখতে পারবো, যার কারণে হচ্ছে জাভাস্ক্রিপ্টে বলা হবে, তাই কি না? আচ্ছা, আমরা HTML এর ভেতরে যদি জাভাস্ক্রিপ্টকে লিখি তাহলে আমাদের যা স্ক্রিপ্ট ট্যাগ দিলাম তার ভিতরে আমাদের যা খুশি তাই একটা লিখে দিলাম, সেটাই হয়ে গেল আমাদের জাভাস্ক্রিপ্ট। কিন্তু জাভাস্ক্রিপ্টের ভেতরে যদি আমরা HTML লিখতে যাই তাহলে আমাদেরকে আমি অ্যালার্ট বা এগুলোকে কমেন্ট করে রাখলাম। আচ্ছা, কমেন্টও আমরা দেখে নিই। হ্যাঁ, এখানে কমেন্ট করার জন্য আমাদের যেটা আছে এই যে ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হয়, এটা হচ্ছে আমাদের কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্টের জন্য দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ, আর মাল্টিপল লাইন কমেন্টের জন্য আমাদের হচ্ছে একটা ফরওয়ার্ড স্টার, তারপরে স্টার এন্ড ফরওয়ার্ড। এই দিলে এর মধ্যে যা কিছু থাকবে সেটা হচ্ছে আমাদের কমেন্টের মধ্যে থাকে। ঠিক আছে, তাহলে আমরা জাভাস্ক্রিপ্টে কিভাবে কমেন্ট করতে হয় সেটাও শিখলাম। জাভাস্ক্রিপ্টে সিঙ্গেল লাইন কমেন্ট করার জন্য দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হয়, মাল্টিপল অথবা সিঙ্গেল লাইন কমেন্টের জন্য একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেন স্টার, এবং যেখানে আমাদের কমেন্ট শেষ হবে সেখানে আমাদের একটা স্টার এন্ড দেন ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হয়। ঠিক আছে, ওইটা তো আপনি পাবেন না, কারণ হচ্ছে আপনাকে কোনো একটা সময় ফেস করতে হবে, শুধুমাত্র আপনার কাছে একটা নোটপ্যাড আছে, সেখানে আপনার জাভাস্ক্রিপ্টের কোড করতে হবে। তখন কি করবেন বলেন? তখন এটা লিখতে হবে। ঠিক আছে, নেটবিনস আপনাকে দিচ্ছে, নেটবিনস তো সব জায়গায় পাওয়া নাও যেতে পারে, বুঝেন নাই? ওকে, এরপরে আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম সেটা কি ছিল, HTML এর মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট লিখেছি সেটা দেখা হয়ে গেছে, তাই কি না? এখন আমরা জাভাস্ক্রিপ্টের ভেতরে কি করব, HTML লিখব। আমরা কিন্তু এই ফাইলটা আমাদের HTML এর সাথে ইনক্লুড করা হয়েছে। HTML এর সাথে উইদাউট ইনক্লুডে আমরা জাভাস্ক্রিপ্ট ফাইল যদি রান করি দেখেন কি হয়। এটা আমরা কিসে ওপেন করব, ওপেন উইথে আসলাম, আসার পরে আমাদের ব্রাউজার কোথায় আছে, ইন্টারনেট এক্সপ্লোরারকে আমি সিলেক্ট করলাম সে, এবং এর আউটপুট দেখি কিছু দেখাইছে না ডাউনলোড করার অপশন দিছে বলেন তো? তাহলে আমরা যে বিষয়টা দেখতে পারলাম সেটা হচ্ছে উইদাউট HTML আমরা জাভাস্ক্রিপ্ট ফাইল রান করে দেখাইতে পারবো না। যেহেতু দেখাইতে পারছি না সে কারণে HTML কে বলা হচ্ছে পরাধীন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখন আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কোনো কিছু আমরা দেখাবো HTML এ, মানে HTML এ কোনো কিছু জাভাস্ক্রিপ্টে দেখাবো, সেটার জন্য আমরা লিখি যে ডকুমেন্ট। আচ্ছা, DOCU দিয়ে কন্ট্রোল স্পেস দিবেন, তাহলে আপনাকে হিন্টস দেখাবে। DOC দিয়ে একটা স্পেস দেন তাহলে হিন্টস দেখাবে, কন্ট্রোল স্পেস, কন্ট্রোল ধরে স্পেস, এটা জাভাস্ক্রিপ্ট সরি। আর নেটবিনসে এই সুবিধাটা প্রোভাইড করে। আমি এখানে লিখবো কি কোটেশনের মধ্যে, হয় সিঙ্গেল কোট অথবা ডাবল কোট, এর ভিতরে আমরা এখন যা খুশি তাই HTML লিখতে পারবো এর ভেতরে। ঠিক আছে, এখানে যত এন্টার দিব তত একটা নিউ লাইন এইভাবে ক্রিয়েট হবে। তবে এন্টার দিয়ে আপনারা দিবেন না, দিলে এই নিউ লাইন দেখে ভয় পেয়ে যেতে পারেন। এখানে আমরা কি করতে যাচ্ছি, একটা H1 টাকে কোনো কিছু দেখাইতে যাচ্ছি। H1 এভাবে আমাদের টাইপ করতে হবে, তারপর লিখতে হবে হ্যালো ওয়ার্ল্ড, লিখে আমাদের H1 কে কি করতে হবে, ক্লোজ করতে হবে। এই যে আমি এটা লিখলাম না, এখন আপনার ব্রাউজার রিলোড করে দেখেন হ্যালো ওয়ার্ল্ড নামের কথাটা H1 ফরম্যাটে এসেছে। রিলোড করেন, দেখেন হ্যালো ওয়ার্ল্ড কথাটা H1 ফরম্যাটে আসছে। এটা যদি আমরা ইনস্পেক্ট করি দেখেন এটাতে কি লেখা আছে বলেন তো, H1 হ্যালো ওয়ার্ল্ড। আমি কিন্তু ফাইলটা ইনক্লুড করছি কোথায় দেখেন তো, হেডের ভেতরে ইনক্লুড করছি, কিন্তু আমার আউটপুট কোথায় দেখাইছে, বডির ভেতরে। কিন্তু তো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমাদের কোনো কিছু যদি আউটপুট দেখাইতে হয় HTML কে, তাহলে আমাদের যে কাজটা করতে হয়, বিশেষ করে স্ট্রিং সাইনের ভিতরে আমরা যেভাবে HTML এর কোড করি সেভাবে করে দিলেই হয়ে যায়। আপনারা মনে করেন যে একটা ইনপুট ফিল্ড তৈরি করতে হবে, ঠিক আছে?
আপনার একটা ইনপুট ফিল্ড তৈরি করতে হবে। ইনপুট ফিল্ড একটা তৈরি করার জন্য কি ট্যাগ লাগে মনে আছে? এনিওয়ান? কারো মনে নাই? আমিও ভুলে গেছি। ইনপুট ফিল্ড তৈরি করার জন্য কোন ট্যাগ লাগে HTML এর? ইনপুট ট্যাগ লাগে। এখানে আমরা ইনপুট নামের যে ট্যাগটা ছিল এই ট্যাগটা আমি দিয়ে দিলাম। দেখেন ইনপুট ট্যাগটা কোটেশনের ভিতরে অবশ্যই দিতে হবে, এটা খেয়াল রাখবেন। আমরা যদি আউটপুট রিলোড করি দেখেন আমাদের ইনপুট দেওয়ার জন্য একটা জায়গা তৈরি হয়ে গেছে। এগুলো সবকিছু আমরা তৈরি করতেছি কি দিয়ে? জাভাস্ক্রিপ্ট। একটু খেয়াল করেন, এটা যদি আমরা ভিউ সোর্সে আসি আমাদের এখানে বডিতে কোনো কন্টেন্ট আছে নাই, সবকিছু আসতেছে কোথা থেকে? জাভাস্ক্রিপ্ট থেকে, মানে এই যে এই ফাইল থেকে আসতেছে, এগুলো থেকে। আপনি একটা ওয়েবসাইটকে কপি করবেন, করে ইউজ করবেন, আর সম্ভব না জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি করা হয়। জাভাস্ক্রিপ্ট দিয়ে করলে ছোটখাটো মানের ডিজাইনার কিন্তু আপনার ওয়েবসাইটটা কপি করতে পারবে না, পারবে বড় মানের যারা জাভাস্ক্রিপ্ট বা jQuery এগুলো ভালো বুঝবে তারাই কপি করতে পারবে। ঠিক আছে? আপনার কিন্তু ওয়েবসাইটের কোনো কোড নাই, কিন্তু এখানে ওয়েবসাইটের কিছু কন্টেন্ট আপনি দেখতে পাচ্ছেন। দেখা যাচ্ছে এটা তো সিম্পল কোড। আপনি মনে করেন জাভাস্ক্রিপ্ট বোঝেন না, তাহলে আপনি কি করবেন? ওই ওয়েবসাইটকে কপি করতে পারবেন? হালকা, আপনারা তো কেবল বোঝা শুরু করছেন, আরো বুঝবেন। আজকে আমাদের প্রথম দিন। আচ্ছা, এই ছিল, এর বেশি আমি আর কিছু দেখাবো না। আরো ডিপলি আলোচনা আরো পরবর্তীতে আসবে, সেটা আশা করা যায় আগামী দিনগুলোতে আসবে। আমরা এখানেই বেসিক সিনট্যাক্সের যে বিষয়টা ছিল এটা আমি সমাপ্ত ঘোষণা করিলাম। আমরা এখন নতুন একটা HTML ফাইল নেই এবং সেই ফাইলটার নাম দেই হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার, মানে কি দিব বলেন? ভেরিয়েবল ডিক্লেয়ার। ভেরিয়েবল ডিক্লেয়ার। ভেরিয়েবল ডিক্লেয়ার দিয়ে আমি কি করলাম? একটা HTML ফাইল নিলাম। হ্যাঁ, এখানে আমরা ভেরিয়েবলের ডিক্লেয়ার নিয়ে কিছু কাজ করব। আচ্ছা, আপনারা টেকনোলজি হাইডে যারা জয়েন করতে চান আপনারা ওখানে রিকোয়েস্ট সেন্ড করবেন, করে মাহাতি স্যারের কাছে একটা মেসেজ করে দিবেন। উনি কিন্তু এখন অ্যাডমিন ওটার। ঠিক আছে? আচ্ছা, আশা করি এই ডকুমেন্টটা তৈরি করছেন। তো আমরা এখন এর ভেতরে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেই রুলসগুলো একটু লেখা শুরু করব। করার জন্য আমি এখানে জাভাস্ক্রিপ্টের এনভায়রনমেন্টই তৈরি করলাম। যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করব, স্ক্রিপ্ট দিতে হবে। স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে আমার কাজ করতে হবে। ঠিক আছে? তো এখানে আমি কি করব? কমেন্ট করব। আচ্ছা, এখানে একটা ভালো সুবিধা আছে, দেখেন আপনি ফরওয়ার্ড স্ল্যাশ দেন এবং একটা স্টার্ট দিয়ে এন্টার দেন, এখানে কিন্তু কমেন্টের সেকশনে চলে আসবে। বিষয়টা বুঝতে পেরেছেন? একটা ফরওয়ার্ড স্ল্যাশ স্টার্ট দিয়ে এন্টার দেন, একটা কমেন্টের সেকশন আসবে, এখানে ইচ্ছা মতো আপনি আপনার কমেন্টটা করে নিতে পারবেন। ঠিক আছে? আমি এখানে ভেরিয়েবল ডিক্লারেশন রুলসগুলো বলতে যাচ্ছি। ভেরিয়েবল ডিক্লারেশন রুলসের ভেতরে আমাদের কিছু বেসিক রুলস আছে। বেসিক রুলসের মধ্যে যেটা ছিল তার মধ্যে এক নাম্বার হিসাবে আমি যেটা লিখছি সেটা হচ্ছে ভেরিয়েবল আচ্ছা, এত কিছু দরকার নাই। স্টার্ট, এত ভুল হচ্ছে কেন? স্টার্ট উইথ var। তার মানে আমাদের একটা ভেরিয়েবল আমি যখন ডিক্লেয়ার করতে যাব তখন আমার শুরুতে var কথাটা দিতে হবে। ঠিক আছে?
একটা ভেরিয়েবল যখন আমি জাভাস্ক্রিপ্টে ডিক্লেয়ার করতে যাব তখন আমাদের শুরুতে দিতে হবে কি var। আচ্ছা, রুলস নাম্বার 2, ইউজ অনলি a থেকে z, কমা a থেকে z, কমা 0 থেকে 9, কমা আন্ডারস্কোর। শুধুমাত্র আপনি ভেরিয়েবলে যে নামটা লিখবেন সেখানে এইগুলো ইউজ করতে পারবেন। এ থেকে জেড মানে ক্যাপিটাল এ থেকে জেড ক্যারেক্টারগুলো ইউজ করতে পারবেন, অথবা এ টু জেড স্মল লেটারগুলো ইউজ করতে পারবেন, অথবা 0 to 9 যেগুলো আছে এই নিউমেরিক ক্যারেক্টারগুলো ইউজ করতে পারবেন, অথবা আন্ডারস্কোর ইউজ করতে পারবেন। 3 নম্বরে যে রুলস ছিল, নো নাম্বার ইন স্টার্ট অফ এ ভেরিয়েবল। ঠিক আছে, কোন ভেরিয়েবলের শুরুতে আমরা নাম্বার দিতে পারবো না। যাব একটু খেয়াল করেন, ভেরিয়েবলের নামটা অবশ্যই এ থেকে জেড অথবা স্মল লেটার এ থেকে জেড অথবা নাম্বার যেটা আছে 0 to 9 অথবা আন্ডারস্কোর ইউজ করতে পারবো ভেরিয়েবলের নামের ক্ষেত্রে। তার মানে আমি ইউজ করতে পারি নেম, নেম নামের একটা ভেরিয়েবল ইউজ করতে পারি, আবার ইউজ করতে পারি আন্ডারস্কোর নেম, এটাও আমি ইউজ করতে পারি। বাট আমি কোনো সময় 9 নেম এই ধরনের কিছু ইউজ করতে পারবো না। এটা নেটবিনসের ইন্টেলিজেন্স আমাকে বলে দিচ্ছে আমি যে ভেরিয়েবলের নামটা লিখেছি সেটা ভুল, কারণ আমি কি করছি শুরুতেই নাম্বার দিছি, তাই কি না? হ্যাঁ, তো আমরা এখানে কিন্তু নাম্বার ইউজ করতে পারবো না শুরুতে। নো নাম্বার ইন স্টার্ট অফ এ ভেরিয়েবল, সেটা হচ্ছে এইটা। আচ্ছা, এখন আমরা পরের রুলসের ভেতরে আসি। পরের রুলসগুলোকে বলা হয় স্ট্যান্ডার্ড। Standard rules for declared a variable কি আশরাফুল সাহেব কেন ভালো লাগছে না? তাহলে আজকে যদি ভালো না লাগে কালকে থেকে আরো ভালো লাগবে না। কম্পিউটার তুলে ধুম করে বাড়ি দিবেন, আর যদি পারেন নিজে উপরে তুলে একটা বাড়ি মারেন, আরো ভালো হয়। এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশনের ক্ষেত্রে কিছু স্ট্যান্ডার্ড রুলস আছে। আমরা আগে যেটা করেছি সেটা হচ্ছে বেসিক রুলস, মানে বেসিক মানে ওটাই ম্যান্ডেটরি ধরা হয়, ওইটা না করলে আপনার ভেরিয়েবল ডিক্লেয়ার করা হবে না। আর নিচে যেটা এটা আমাদের স্ট্যান্ডার্ড, এটা করতে হবে, মানে করা ভালো, মানে আমাদের নামাজের ক্ষেত্রে ফরজ যেটা ওটা পড়তে হবে। আর এরপরে কি থাকে সুন্নত অথবা নফল, করলে ভালো, না করলে সমস্যা নাই, আবার থাকতে পারে। ঠিক আছে, এখানে স্ট্যান্ডার্ড রুলসের ভেতরে আমাদের 1 নম্বরে যেটা ছিল সেটা আমরা বলতে পারি ভেরিয়েবল নেম স্টার্ট উইথ স্মল লেটার। ঠিক আছে, ভেরিয়েবল নেমটা অবশ্যই স্মল লেটারে শুরু করতে হবে। সেটার এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি ভেরিয়েবল মনে করেন নেম, নেমটা আমরা স্মল লেটারে শুরু করেছি বিদায় এটা হচ্ছে আমাদের এই রুলসটা ফলো করে। হ্যাঁ, 2 নাম্বার হিসাবে আমরা রাখতে পারি আচ্ছা এটা স্টার্ট না দিয়ে আরেকটু মডিফাই করে লেখা যায়, মাস্ট বি
অন স্মল লেটার, মানে আমার সবগুলো লেটারই স্মল লেটারের লেখা ভালো, ঠিক আছে। ভেরিয়েবল নেমের আমার যতগুলো লেটার থাকবে সবগুলো স্মল লেটারে লেখা ভালো। আর জাভাস্ক্রিপ্ট কিন্তু কেস সেনসিটিভ, আবারও বলে দিচ্ছি, নেম এবং ক্যাপিটাল নেম দুইটা আলাদা বিষয়। আরেকটা রুলসের ভিতরে আমরা লিখতে পারি ভেরিয়েবল নেম মাস্ট বি মিনিংফুল। মিনিংফুল হতে হবে, ঠিক আছে। তার মানে আমি যে ভেরিয়েবলের নামটা লিখব সেই নামে ভেরিয়েবলের নামের একটা আবিধানিক অর্থ থাকবে, ঠিক আছে। যেমন আমি নেম নামের একটা ভেরিয়েবল দিয়েছি, এর ভিতরে কি থাকবে বলেন তো? কোনো মানুষের নাম থাকবে অথবা কোনো জায়গার নাম থাকবে। এই ধরনের যদি আমি কোনো কিছু করি এই নেম ভেরিয়েবলের ভিতরে, তাহলে সেটা হবে মিনিংফুল। কিন্তু আমি একটা ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে নেম, এর ভিতরে দিচ্ছি কি 20। নেম কি 20 এরকম শুনেছেন? শুনতে পারেন, একটু ডিফারেন্ট। নামের ভিতরে অবশ্যই নাম লিখবো। আর যদি মনে করেন প্রাইস থাকে, প্রাইস মানে দাম, দাম 20 হতে পারে, এজ 20 হতে পারে। তাই আমার নামের সাথে একটু সম্পর্ক রাখতে হবে, আমার কি ওর ভেতরে স্টোর করব। আমরা জানি যে ভেরিয়েবলে আমরা কি স্টোর করি? ভ্যালু স্টোর করি, তাই কি না? আচ্ছা, এই ছিল আমাদের মিনিংফুল। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ভেরিয়েবল নেম মাস্ট বি রিডেবল। মানে আপনি ভেরিয়েবলের একটা নাম দিবেন, সেই নামটা যেন পড়ার মতো হয়। এমন একটা নাম দিলেন যেটা পড়াই যাচ্ছে না, পড়তে গেলে সমস্যা হচ্ছে, তাহলে ওইটা কিন্তু ভেরিয়েবলের মিনিংফুলের রিডেবল যেটা প্রপার্টি আছে এটা ভায়োলেশন করলো। হ্যাঁ, এখন রিডেবলের মধ্যে আমি লিখতে পারি, মনে করেন ফার্স্ট নেম, মনে করেন FIRSTNAME, ফার্স্ট নেম যদি আমি এভাবে লিখি, যদি এটা একটা ছোট অক্ষর, তারপরেও দেখেন ফার্স্ট এবং নেম দুইটা কিন্তু আলাদা ওয়ার্ড না, দুইটাকে এভাবে যদি কনক্যাট করি একটু বুঝতে অসুবিধা আছে। তো এটাকে আমরা দুইভাবে লিখতে পারি রিডেবল এটাকে বোঝানোর জন্য। একটা হচ্ছে আমরা এখানে আন্ডারস্কোর ইউজ করতে পারি। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আমরা ভেরিয়েবলের মধ্যে কিন্তু এরকম হাইফেন ইউজ করতে পারবো না। ভেরিয়েবলের নেম অবশ্যই হবে কি তার ভিতরে A to Z ক্যাপিটাল লেটার, A to Z স্মল লেটার, 0 to 9 নাম্বার ভ্যালু অথবা আন্ডারস্কোর। এগুলো ওয়ার্ড ছাড়া আমরা, ওয়ার্ড না ক্যারেক্টার ছাড়া আমরা অন্য কিছু ইউজ করতে কিন্তু পারবো না। আচ্ছা, এখানে আমরা আন্ডারস্কোর ইউজ করতে পারি। আরেকটা জিনিস ইউজ করতে পারি, সেটা হচ্ছে এনটাকে ক্যাপিটাল দিতে পারি দুইটা আলাদা অংশ বোঝানোর জন্য। এই যে এনটাকে আমি ক্যাপিটাল দিয়ে লিখলাম না, এটাকে বলা হয় ক্যামেল কেস, ঠিক আছে। একটা ভেরিয়েবল নামের ক্ষেত্রে দুইটা ওয়ার্ডকে পৃথক করার জন্য সেকেন্ড ওয়ার্ড বা থার্ড ওয়ার্ড, ফার্স্ট ওয়ার্ড বা পরের ওয়ার্ডের ফার্স্ট লেটারকে আমরা যদি ক্যাপিটালে লিখি সেটাকে বলা হচ্ছে কি ক্যামেল কেস। ক্যামেল কেস ফলো করা হয় জাভাস্ক্রিপ্টে, ASP.NET এ এবং জাভাতে। এগুলোতে ক্যামেল কেসটা বেশি ফলো করা হয়। আর PHP যারা আছে তারা আন্ডারস্কোর ফলো করে, যারা PHP ডেভেলপার তারা আন্ডারস্কোর ফলো করে, আর যারা হচ্ছে জাভা ডেভেলপার তারা হচ্ছে ক্যামেল কেসটা ফলো করে। হইছে? আচ্ছা, এখন আমরা জাভাস্ক্রিপ্টের এই ভেরিয়েবল গুলো কি কি ভ্যালু স্টোর করতে পারে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। হ্যাঁ, আমি এটাকে কমেন্ট করে রাখলাম। আমি একটা ভেরিয়েবল দিলাম, ঠিক আছে। আমি একটা ভেরিয়েবল দিলাম, মনে করেন x, সরি এখানে স্পেস হবে,
এর ভিতরে আমি ভ্যালু কিভাবে দিব, এক্স ইকুয়াল সাইনকে বলা হয় অ্যাসাইন সাইন, ইকুয়ালটাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অ্যাসাইন। এর ভিতরে আমি দিলাম কত, 10। ঠিক আছে, আমি এক্স এর ভিতরে কত দিলাম, 10 দিলাম। এখন যদি আমি কন্ট্রোল স্পেস দেই, খেয়াল করে আমাদের এখানে দেখায় না কেন, একটু এক্স লিখেন, যেহেতু দেখায় না তাহলে আপনি এক্স লিখেন, লিখার পরে দেখেন এক্স এর পাশে নাম্বার কোলন দিয়ে নাম্বার ভেরিয়েবল ডিক্লেয়ার, মানে আমি ওই এইচটিএমএল ফাইলের ভিতরে আছি, তার মানে এখানে এক্সটা হচ্ছে আমাদের নাম্বার টাইপের ডাটা। ঠিক আছে, তার মানে আমার বিশেষ করে ডাটা টাইপস নিয়ে আমি এখন আলোচনা করতে যাচ্ছি। আমার জাভা স্ক্রিপ্টে কি কি ধরনের ডাটা টাইপস ইউজ করা হয়ে থাকে, তবে এখানে ডাটা টাইপস গুলো বলা হয় না। যেমন আমরা যদি সি প্রোগ্রামিং অথবা সি প্লাস প্লাস জাভা এগুলোতে যদি কাজ করতে যাই, আমার ভেরিয়েবল কি ধরনের ডাটা স্টোর করবে সেটা আমরা বলে দিতে হয়। ইন্টিজার টাইপের ডাটা স্টোর করবে, না স্ট্রিং টাইপের স্টোর করবে, না অ্যারে টাইপের, এগুলো বলে দিতে হয়। বা ফ্লোট, লং, বিভিন্ন ধরনের আছে। হ্যাঁ, কিন্তু জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে এগুলো বলে দিতে হয় না। ভ্যালু স্টোরের উপর বেস করে জাভা স্ক্রিপ্টে ডাটা টাইপ মোটামুটি 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে নাম্বার, একটা হচ্ছে বুলিয়ান, আর একটাকে বলা হয় স্ট্রিং। ঠিক আছে, ডাটা স্টোরের উপর বেস করে জাভা স্ক্রিপ্টে ডাটা টাইপ মোটামুটি 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে নাম্বার, একটা হচ্ছে স্ট্রিং, আর একটা হচ্ছে বুলিয়ান, BOLLEN, বুলিয়ান। তো আমরা জানি যেগুলো নাম্বার টাইপের ডাটা, মানে 10, 15, 20, 30 এগুলা হচ্ছে, বা 30.50, 100.200 এগুলো হচ্ছে নাম্বার টাইপের ডাটা। ঠিক আছে, এবার আমি আরেকটা ভেরিয়েবল দিচ্ছি, সে ভেরিয়েবল দিলাম মনে করেন ওয়াই। ওয়াইয়ের ভেতরে একটু খেয়াল করেন, 10.22 যদি দেই, আমি যদি এখানে ওয়াই লিখি, একটু কন্ট্রোল স্পেস দেই, খেয়াল করেন ওয়াইটাও কি দেখাচ্ছে, নাম্বার। বাট আমি এইটাকে কি করলাম, একটা কোটেশনের ভিতরে দিলাম, সিঙ্গেল কোট আর ডাবল কোট ইচ্ছা। এখন দেখেন ওয়াইটাকে কি দেখায়, স্ট্রিং। তার মানে আমি কোনো একটা ভেরিয়েবলে যদি কোটেশনের মধ্যে কোনো একটা ভ্যালুকে স্টোর করতে বলি, সিঙ্গেল কোট অথবা ডাবল কোট, সেটা নাম্বার ভ্যালুও হইতে পারে, কোনো লেখাও হতে পারে ABCD, তখন সেই ভেরিয়েবলটা হয়ে যাবে কি ধরনের, স্ট্রিং টাইপের। বুঝছেন ফিরোজ আহমেদ? বুঝতেছেন না আমি মনে করতেছি। জাভা স্ক্রিপ্ট শিখবেন? কয়দিন পর এক্সাম আছে? 9 তারিখ থেকে শুরু। কি এক্সাম আছে? ফাজিল পরীক্ষা? এদিকে সাইকো, ওদিকে ফাজিল। এতগুলো পড়ান কি করে বলেন তো? তাহলে তো ভালোই। এই জাভা স্ক্রিপ্টের বেসিক ভালো আছে আপনার? আচ্ছা, আচ্ছা, এরপরে আমি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেটার নাম দিলাম হচ্ছে, ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য শুরুতে var দিতে হয়, এটা তো জানেন। জেড দিলাম এবং সেটাকে বললাম কি, ট্রু। ঠিক আছে, এটাকে যদি আমরা একটু দেখতে চাই, জেড দিয়ে আমি কন্ট্রোল স্পেস দিলাম, হ্যাঁ কিছু দেখায় না কেন? কন্ট্রোল স্পেস দিলেই দেখায়, কন্ট্রোল স্পেস।
আমার এখানে দেখাই না তো, কন্ট্রোল স্পেস কাজ করে না নাকি? কিছুক্ষণ আগেই তো দেখালো। হ্যাঁ, বুঝি নাই। ওখানে দেখানোর কথা, একটু খেয়াল করেন। জেডটাকে কি বলতেছে? বুলিয়ান। ঠিক আছে, বুলিয়ানের কাজ হচ্ছে শুধুমাত্র ট্রু এবং ফলস, এই দুইটা জিনিস। তার মানে বুলিয়ান টাইপের কাজ করছেন নাকি? এমনি মনে হলো। ট্রু আর যখন ফলস হবে তখন সেটা আসবে বুলিয়ান। ঠিক আছে। হ্যাঁ, ওয়াই কে কিছু দেয় নাই কেন? ওখানে স্ট্রিং লেখা আছে দেখেন। হ্যাঁ, আর ওয়াইটা কি? ওয়াইটা ফাঁকা, ওয়াইয়ের আগে ভেরিয়েবল কথাটা লিখছেন। আচ্ছা, এই ছিল আমাদের মোটামুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা, ভেরিয়েবলের কিছু টাইপ। হ্যাঁ, এখন আমরা যখন ভেরিয়েবলে ভ্যালু স্টোর করি, আপনি মনে করেন, এটাকে কমেন্ট করে দিলাম আবার, মনে করেন এক্স নামের একটা ভেরিয়েবল নিলেন, প্রথমে আপনি 10 রাখলেন, তার মানে এক্স এর ভিতরে এখন যে ভ্যালুটা স্টোর করা আছে সেটা কত? 10। এবার x = 30 দিলেন, আবার x = দিলেন হচ্ছে 60। এখন x এর মধ্যে কোন ভ্যালু আছে? 10 আছে না 30 আছে না 60 আছে? আমি যদি এখন আউটপুট দেখতে চাই, আউটপুট আমরা দেখে নিই একটু। আউটপুট দেখার জন্য এই যে document.write ভেরিয়েবলকে পাস করার জন্য জাস্ট ভেরিয়েবল নেমটা বলে দিলেই হয়, আর কিছু না। ভেরিয়েবল নেমটা এখানে কোনো কোটেশনও দিতে হবে না, কিছু দিতে হবে না, জাস্ট ভেরিয়েবলের নামটা এখানে বলে দিতে হবে। আর যদি আমরা একটা স্ট্রিংকে দেখাতে যাই তাহলে ওটা কোটেশনের ভিতরে দিতে হয়। আমি ফাইলটা যদি একটু ব্রাউজারে দেখি, ভেরিয়েবল ডিক্লারেশন এখানে কত দেখাচ্ছে বলেন তো? 60 কোথা থেকে দেখাচ্ছে? সবার শেষেরটা। ভেরিয়েবলে ভ্যালুগুলো স্টোর করা হয়, একটার পর একটা ভাবে স্টোর হবে এবং সর্বশেষ ভ্যালু যেটা সেটাই শো করবে। শুরুতে যে ভ্যালুটা ছিল সেটার কোনো দাম নাই। এটা ঠিক অনেকটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো। শুরুর দিকে যখন মুমিন সাহেব অনার্স না, উনি তো ডিপ্লোমা করছে, ডিপ্লোমাতে যখন প্রথম ঢুকছিল তখন একটা ওনার গার্লফ্রেন্ড ছিল, এন্ড ভার্সিটিতে যাওয়ার পর্যন্ত ওনার 17টা হয়েছে। এবার ভার্সিটিতে যাওয়ার পরে 29 নাম্বার গার্লফ্রেন্ড আছে। এখন কিন্তু ওনার যদি গার্লফ্রেন্ডের নাম বলা হয় তাহলে উনি 29 নাম্বার গার্লফ্রেন্ডের নাম বলবে, বুঝছেন? মারহাবা যিনি বলল ওনার কিন্তু 49তম হয়ে গেছে, আর একটা হলে ওনার হাফ সেঞ্চুরি হবে। আশা করা যায় কোর্সটা শেষ করতে করতে উনি সেঞ্চুরি মারবে, বুঝছেন? হ্যাঁ, দোয়া করে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ভেরিয়েবল। ভেরিয়েবলে আমরা ভ্যালু স্টোর করি, আর ভেরিয়েবলের যদি আরো সুন্দর ডেফিনেশন বলতে পারেন এর থেকে আর পাওয়া যায় না। ভেরিয়েবলে আমাদের ভ্যালু কোনটা থাকবে? লাস্ট যেটা থাকবে সেইটাই ওর ভ্যালু। ঠিক আছে, সর্বশেষ ভ্যালু যেটা। আর যদি কোনো কিছুর নাম মনে থাকে আপনার গার্লফ্রেন্ডের নাম মনে করবেন তাহলে হবে, বুঝছেন ইউসুফ আলী? ওকে, আচ্ছা আপনারা বসি, যারা বাইরে আছে তারা বাইরে থাক, আর আমরা ভেতরের মানুষরা ভেতরে আলোচনা শুরু করি। এখন আমরা যেটা করব সেটার নাম কি বলেন তো? নতুন একটা HTML ফাইল নেন, ফাইলের নাম দেন হচ্ছে জাভাস্ক্রিপ্ট অপারেটর। জাভাস্ক্রিপ্ট অপারেটর দিয়ে আমরা কাজ করব এখন, ঠিক আছে? ওকে, জাভাস্ক্রিপ্ট অপারেটরের মধ্যে কাজ করার শুরুতে আমাদের হচ্ছে
এর ভেতর থেকে এই অংশটা আমি রিমুভ করে দিলাম এবং আমাদের জাভাস্ক্রিপ্ট লেখার জন্য আমাদের যে এনভায়রনমেন্ট রেডি করতে হয় সেটা রেডি করে নিলাম। এনভায়রনমেন্ট মানে কি স্ক্রিপ্ট। আপনি যদি স্ক্রিপ্ট না লিখে কাজ করতে চান তাহলে আপনার একটা জাভাস্ক্রিপ্টের ফাইল লাগবে, সেটা তৈরি করেন, করে এর সাথে লিংক করে ওই ফাইলের ভিতরে যাবতীয় আপনার যত মনের আশা বাসনা জাভাস্ক্রিপ্টে লিখে দিবেন। ঠিক আছে, আপনি ইনি চলে গেছে। কি অবস্থা, কালকে থেকে কে কে আসবে না? আজকে হাত উঠান। হ্যাঁ, আপনি আসবেন না? আপনিও আসবেন না কালকে থেকে? আর কেউ? নয় তারিখ থেকে কাদের এক্সাম আছে? আমি শুনলাম মাস্টার্সের নাকি এক্সাম 9 তারিখ থেকে শুরু। আমি কেন যে মাস্টার্স করলাম না, করলে আমার অনেক এক্সাম থাকতো, আমি এক্সাম দেওয়ার জন্য যাইতে পারতাম, 2-4 দিন ছুটি পাইতাম। হ্যাঁ, আমি ভর্তি হয়েছিলাম, হয়ে ক্লাস করিনি। মাস্টার্সে ভর্তি হই, এমএসসি তো মাস্টার্স, মাস্টার্স ইন সায়েন্স যেটা সেটা এমএসসি বলা হচ্ছে। তো মাস্টার্সে ভর্তি হয়ে আমি বাদ দিয়ে দিছি, ভাল লাগে না আর পড়তে। কি আপনি পাগল পাইছেন? যেটুকু পারি আমরা শেষ করি। আমরা অ্যারিথমেটিক অপারেটর নিয়ে কথা বলি। হ্যাঁ, অ্যারিথমেটিক অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে আমাদের বিশেষ করে দুই ধরনের হয়, বাইনারি অ্যারিথমেটিক অপারেটর আর ইউনারি অ্যারিথমেটিক অপারেটর। ঠিক আছে, এটা দুই ধরনের হয়। একটা হচ্ছে ইউনারি অ্যারিথমেটিক অপারেটর, আর একটাকে বলা হচ্ছে বাইনারি অ্যারিথমেটিক অপারেটর। ঠিক আছে, আমাদের দুই ধরনের হয়, একটা হচ্ছে ইউনারি এবং একটা বাইনারি। এই দুই ধরনের অ্যারিথমেটিক অপারেটর হয়। এখন ইউনারি অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে আছে হচ্ছে টোটাল 4টা, তবে খুব বেশি ইউজ করা হয় 3টা। ঠিক আছে, এর মধ্যে একটা আছে প্লাস প্লাস, এটাকে বলা হয় ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট। আর আরেকটা আছে হচ্ছে মাইনাস মাইনাস, যেটাকে বলা হয় ডিক্রিমেন্ট। হ্যাঁ, ডিক্রিমেন্ট। এবং আরেকটা আছে হচ্ছে মাইনাস, যেটাকে বলা হয় নেগেশন। সর্বশেষ যেটা আছে সেটার নাম হচ্ছে এক্সপোনেনশিয়াল। এই টোটাল আমরা হচ্ছে 4 ধরনের পাই। ইনক্রিমেন্ট আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট এবং প্রি ইনক্রিমেন্ট। ডিক্রিমেন্ট দুই ধরনের হয়ে থাকে, পোস্ট ডিক্রিমেন্ট এবং প্রি ডিক্রিমেন্ট। এই দুই ধরনের ডিক্রিমেন্ট হয়ে থাকে। ঠিক আছে, এবার আমাদের বাইনারি অ্যারিথমেটিক অপারেটর যেটা আছে, এটা হয়ে থাকে সাধারণত 6 ধরনের। একটা হচ্ছে প্লাস, যেটাকে কি বলা হয় অ্যাডিশন। পরেরটা হচ্ছে মাইনাস, যেটাকে বলা হয় কি, কেউ জানেন? পরেরটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। পরে যেটা আছে সেটা ভাগ, এটাকে বলা হচ্ছে ডিভিশন।
বগুড়া না, ওটা আলাদা। মডিউলাস যেটা সেটা হচ্ছে রিমাইন্ডার বলা হয়। ভাগশেষ। তাহলে কি আমাদের টোটাল 6টা হলো না 5টা? 2 4 5, এই 5টাই হবে। হ্যাঁ, 6টা আমি ভুল বলেছি। আমাদের টোটাল 5টা হচ্ছে আমাদের কি বাইনারি। হ্যালো, অপারেটর মানে বাইনারি অ্যারিথমেটিক কেন বলা হচ্ছে আর ইউনারি অ্যারিথমেটিক কেন বলা হচ্ছে? ইউনারি এজন্য বলা হচ্ছে আমাদের ইউনারি অপারেশন, ইউনারি অ্যারিথমেটিক অপারেশনের জন্য আমার শুধুমাত্র একটা অপারেন্ট লাগবে। অপারেন্ট কাকে বলা হচ্ছে সেটা কেউ কি বলতে পারবেন? কি অপারেন্ট কাকে বলা হচ্ছে? উনি যেটা বলছে সেটাই, যাকে নিয়ে কাজ করা হবে। সহজ ভাষায় যাকে নিয়ে কাজ করা হবে সেটাই বলা হচ্ছে অপারেন্ট। সহজ ভাষায় বাংলা, এর থেকে সহজ আর হবে না। ঠিক আছে, তো যেটাকে নিয়ে কাজ করা হচ্ছে সেটা যদি একটা হয়ে থাকে, একটা নিয়ে আমরা কাজ করতে পারি কার মাধ্যমে? ইউনারির মাধ্যমে। আর বাইনারিতে কাজ করতে গেলে আমাদের লাগবে কি? দুইটা। ওকে, এখন আমরা এটার একটু প্র্যাকটিক্যাল সেশনে আসি। হ্যাঁ, আমি একটা ভেরিয়েবল দিলাম, নাম দিলাম কি এক্স। এক্স ইজ ইকুয়াল টু সে আমি 10 দিলাম। ঠিক আছে, আমি এখন এটার আউটপুট দেখার জন্য আসলাম। আচ্ছা, আর একটা ভেরিয়েবল দিলাম সে ওয়াই। ওয়াই এর ভেতরে আমি করলাম কি এক্স প্লাস প্লাস। এই যে এক্স প্লাস প্লাস করলাম না, এটার নাম বলা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। ঠিক আছে, পোস্ট ইনক্রিমেন্ট এটাকে বলা হচ্ছে। এটার কাজ হচ্ছে এটাকে ইনক্রিমেন্ট করে দেওয়া এক, কখন? পরবর্তীতে। এখন যদি আমি খেয়াল করেন আমার এখানে ডকুমেন্ট ডট রাইট এর মাধ্যমে আমি ওয়াই কে যদি দেখাই তাহলে আমার আউটপুট কি আসে? আমি ফাইলটা একটু ব্রাউজারে দেখি। কই গেল এটা? আমার কত দেখাচ্ছে? 10। আমার ভ্যালু স্টোর কত ছিল? 10। এখন যদি আমি এখানে ওয়াই না দেখায় যদি আমি এক্স দেখাই, একটু খেয়াল করেন কত দেখাই? 11। কিন্তু এখানে এক্স এর ভ্যালুটাই তো আমি ওয়াই এর ভিতরে দিয়েছি, তাই কি না? তাহলে হিসাবে কি হওয়ার কথা? এখানে 11 দেখানোর কথা না? দেখাচ্ছে কত? 10। কি যে বলেন! আচ্ছা, এখানে ওয়াই দিলাম, ওয়াই এর ভ্যালু কত বলেন তো? এক্স প্লাস প্লাস 10 হবে না 11 হবে? 11 হবে ইনক্রিমেন্ট হওয়ার পরে। ঠিক আছে, যেটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, এটার কাজ হচ্ছে প্রথমে ভ্যালুটা শো করো, মানে ভ্যালুটা দাও, দেওয়ার পরে তাকে ইনক্রিমেন্ট করো। প্রথমে যেটা থাকবে ইনিশিয়াল ভ্যালু সেটাই দিবে, তারপরে তাকে কি করবে? ইনক্রিমেন্ট করবে। যার কারণে দেখেন আমি যখন এটা করতেছি, দেখেন প্রথমে 10 তারপরে কি 11। তার মানে আমি ওয়াই কে যখন ওয়াই এর ভিতরে এক্স কে রাখছি, মানে এক্স প্লাস প্লাস, তখন এক্স এর ভিতরে কি ভ্যালু আছে বলেন তো? 10 আছে, তাই 10টাই দেখাইছে। এবং পরে কি করছে? তাকে ইনক্রিমেন্ট করছে, করে নাই? তাই 11 দেখাইছে। এখন যদি এটাকে আমি ডুপ্লিকেট করি এবং এটাকে কমেন্ট করে রাখি, রাইখা আমি এটারে কি করলাম? প্রথমে দুইটা প্লাস সাইন দিলাম, মানে কি প্রি ইনক্রিমেন্ট এটাকে বলা হচ্ছে, তাই কি না? ফ্রি ইনক্রিমেন্ট, এটা প্রথমে আমি ইনক্রিমেন্ট করছি, তার মানে কি আমার ভ্যালু শো করার আগেই সে ইনক্রিমেন্ট করে দিবে, তারপরে ভ্যালু পাঠাবে। এবার ভ্যালু কি হয় হোক। তার মানে এখন আমার ওয়াই এর ভ্যালু কত আসবে? 11। পরে এক্স এর ভ্যালু আসবে 11। দেখেন এখানে 11 দেখাচ্ছে, দেখছেন? এরপরে আমাদের যেটা আছে সেটা ঠিক একইভাবে হবে। এটা কমেন্ট। আচ্ছা, প্রি ডিক্রিমেন্ট করে আগে দেখায়। হ্যাঁ, মাইনাস মাইনাস বসেন। এটাকে বলা হচ্ছে কি প্রি ডিক্রিমেন্ট। প্রথমে সে কি করবে?
ডিক্রিমেন্ট করবে, তারপরে সেই ভ্যালুটা দেখাবে, তাই কি না? সেই ঘটনাই ঘটছে। 10-এর থেকে কত হবে? 9, তার কারণে 9 দেখাচ্ছে। আর যদি আমরা এটাকে করি হচ্ছে পোস্ট, পোস্টের ঘটনা কি? আগে ভ্যালু দেখাবে, পরে কি ডিক্রিমেন্ট করবে, তাই কি না? তাহলে আমার প্রথমে ভ্যালু দেখাবে 10 এবং পরে দেখাবে কত? 9। দেখেন প্রথমে 10 পরে হচ্ছে 9। এই ছিল আমাদের ইউনারি। তার মধ্যে আরো তো বাকি আছে। বাকির মধ্যে যেটা আছে তার মধ্যে একটা কি নেগেশন, তাই কি না? নেগেশনের কাজ কি বলেন তো? ভ্যালুকে প্লাস থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ করে দেওয়া। নেগেশনের কাজ হচ্ছে পজিটিভ থাকলে নেগেটিভ ভ্যালু করে দেওয়া, নেগেটিভ থাকলে পজিটিভ। তার মানে আমার দুইটাই নেগেটিভ হবে, তাই কি না? তাই কি হইছে? খেয়াল করেন, আমি আমার ওয়াই কে নেগেটিভ করছে, কিন্তু এক্স এর ভ্যালু আগে কত আছে বলেন তো? 10 আছে, তাই 10ই দেখাইছে। আচ্ছা, এক্সপোনেনশিয়াল আমাদের লাগে না, তাই ওটা আমি দেখাইলাম না। ওকে, আমাদের এইটুকু আবার কমেন্ট করে দেই। কমেন্টের পরে আমি এখন আসি হচ্ছে আমাদের বাইনারি অপারেশন। বাইনারি অপারেশন কিছুই না, যোগ করা, বিয়োগ করা, গুণ করা, ভাগ করা আর ভাগশেষ করা। এটা তো পারেন আপনারা। এর মাধ্যমে কিভাবে করবেন? একটা ভেরিয়েবল দিবেন, মনে করেন এক্স, এক্স ইজ ইকুয়াল টু 10, আর একটা ভেরিয়েবল দিবেন, সেটার নাম মনে করেন ওয়াই, সেটার ভ্যালু দিলেন হচ্ছে 20। এবার হচ্ছে আপনি যেটা করতে যাচ্ছেন, ভাগ করবেন। ভাগ করার জন্য আরেকটা ভেরিয়েবল দিলেন, সেটার নাম মনে করেন জেড। জেড ভেরিয়েবল কি করবে? আমার যোগ বিয়োগ গুণ ভাগ করার ক্যালকুলেশনটা করবে। আমি মনে করলাম জেড ইজ ইকুয়াল টু কি এক্স মাইনাস ওয়াই। এই যে দেখেন এখানে আমার দুইটা অপারেন্ডের মধ্যে কাজ হচ্ছে, এক্স আর ওয়াই এর মধ্যে কাজ হচ্ছে, যার কারণে এটাকে বলা হচ্ছে বাইনারি অপারেটর বা বাইনারি অ্যারিথমেটিক অপারেটর। এর মধ্যে আমি যদি এখন আউটপুট দেখতে চাই, কি করতে হবে? সব শেষ। আমি যে কি শেখাচ্ছি আর কি কথা বলছি সেটা আমি জানি আর আপনারাই জানেন। দেখেন এখানে -10 আসলো। -10 কেন বলেন তো? 20 থেকে 10 মাইনাস করলে কত হয়? -10ই হয়। এরপরে আমি যদি উপরের এটাকে কমেন্ট করে নিচে যদি আমি প্লাস দেই, তাহলে কত আসার কথা? 30 আসার কথা। আমাদের 30ই আসবে। দেখেন এরপরে আমি যদি এটাকে কমেন্ট করি, কমেন্ট করে এটাকে যদি আমি হচ্ছে মাল্টিপ্লিকেশন করি, করার পরে আমি যদি আউটপুট দেখি, তাহলে কত আসবে? 200। 200 কেন আসলো বলেন তো? 20 গুণ 10। এটাকে যদি কমেন্ট করি, এখানে আমি যদি ভাগ করি, তাহলে কত আসবে? 1 আসবে। 10 20 দিয়ে ভাগ করছি, তাহলে কত আসবে? 0.5 আসবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি এটাকে কমেন্ট করলাম এবং এটাকে করলাম হচ্ছে মডিউলাস, মানে ভাগশেষ। তাহলে আমার ভাগশেষ কত আসবে? 10 কে 20 দিয়ে ভাগ করব, ভাগশেষ কত? হ্যাঁ, 0। 10 আসবে। হ্যাঁ, আপনার ম্যাথমেটিক্স এত কাঁচা কেন বলেন তো? এই ছিল আমাদের কি বলেন তো? এই ছিল আমাদের মোটামুটি অ্যারিথমেটিক অপারেটর। এরপরে আগামীকাল আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর দেখব, লজিক্যাল দেখব, কম্প্যারিজন দেখব, কন্ডিশনাল দেখব। পাশাপাশি আমরা হচ্ছে একটা স্টেটমেন্টকে কতভাবে আমি কন্ডিশনে নিয়ে আসতে পারি, মানে কন্ডিশনাল স্টেটমেন্ট, সেটা দেখব যদি সময় থাকে। এরপরে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের লুপ কত ধরনের হতে পারে, সেটা সিনট্যাক্স এবং পাশাপাশি কিছু প্র্যাকটিক্যাল। এবং তারপরের দিন আমরা যেটা দেখব জাভাস্ক্রিপ্টে কিভাবে ফাংশন তৈরি করতে হয়, ফাংশন কল করতে হয় এবং ফাংশন নিয়ে কিছু কাজ। এবং পরবর্তী দিনে আমরা একটা ক্যালকুলেটর তৈরি করার চেষ্টা করব কয়েকটার মাধ্যমে। এবং পরবর্তী দিন আমাদের ক্লাসটাকে ক্লোজ করে দিব, আর বেশি কিছু শিখব না। তাহলে আমাদের আর 2 দিনের মধ্যে জাভাস্ক্রিপ্ট শেষ নাকি? সময় থাকলে আরো অনেক কিছু শেখাবো বলে